হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC1 বা MDC1 পেপারটি আছে, প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদিম মানুষ, আদিম শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদকে পরিণত হলো বা খাদ্য উৎপাদন করতে শিখলো, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিও ক্লাসে। এবং আলোচনার শেষে এর যে উত্তরটি তোমাদের লিখতে হবে 10 নম্বর বা 20 নম্বর, সেই উত্তরটিও আমি এই প্রতিটি লাইন ধরে ধরে ডিসকাসের মাধ্যমে তোমাদের সেই উত্তরটি প্রোভাইড করবো। আমরা দেখে নেবো আমাদের মূল প্রশ্ন কি রয়েছে। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার CC1 বা MDC1। এখানে প্রশ্ন রয়েছে, দেখো, আদিম শিকারী মানুষ, আদিম মানুষ যারা ছিলেন তারা শিকার করে তাদের জীবিকা নির্বাহ করতেন। তারা কিভাবে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হলো? তাহলে ছিল তারা শিকারী মানুষ, হয়ে গেল খাদ্য উৎপাদনকারী। এই যে পরিবর্তনটা কিন্তু একদিনে আসেনি, এটা বহুদিন, প্রায় 2.5 লক্ষ বছর সময় লেগেছে মানুষের এই শিকারী জীবন থেকে এই খাদ্য উৎপাদকে আসতে গিয়ে তাদের 2.5 লক্ষ বছর সময় লেগেছে। এই বিষয়ে আমরা পরে আসছি। তো এই প্রশ্নটা 10 বা 20-তে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখন এই প্রশ্ন লিখতে গেলে আমরা এর যে উত্তর, এই পয়েন্টের ভিতর দিয়ে আমরা এটা আলোচনা করব। তো দেখো, এর আরো একটু বলে নিই যে এই তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের যে আরো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে, তার প্রত্যেকটার ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তার যে উত্তর আমি এর আগের ভিডিওগুলোতে দিয়েছি, তার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এই প্রশ্নটির উত্তর করা হয়নি বা এর ক্লাসটি নেওয়া হয়নি, এর জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে, তাই এই শেষে এসেও তোমাদের পরীক্ষার সামনে তোমাদের হয়তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু এই প্রশ্নটি উত্তর আমি দেরিতে হলেও কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করছি, তোমাদের রিকোয়েস্টের জন্য। তা তোমরা অনেকেই হয়তো এই উত্তরটি পড়েছো ইতিমধ্যেই বা এই সম্পর্কে জানো, তবে এই ভিডিও ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের যারা এই প্রশ্নটি তারা বুঝতে পারছো না বা একটু অস্বচ্ছ আছো তোমরা এই ব্যাপারটা নিয়ে, তাদের কিন্তু ব্যাপারটা স্বচ্ছ একটা ধারণা তৈরি হয়ে যাবে। এছাড়া যে উত্তরটি এখানে আমি তোমাদেরকে প্রোভাইড করবো, সেই উত্তরটি কিন্তু গুণমানের সমৃদ্ধ, একদম যথাযথ। তাই সেই উত্তরটিও তোমরা তোমাদের খাতায় যে উত্তরটি তোমরা এখন মুখস্থ করেছো তার সাথে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। এছাড়া এই নোটসটি তোমরা কলেজে স্যারকে দিয়েও যাচাই করে দেখে নিতে পারো। তো যাই হোক, আমরা মূল প্রসঙ্গে চলে আসি। দেখো, প্রথমে এই প্রশ্নের উত্তর লিখতে গেলে আমরা একটা ভূমিকা লিখবো। তা ভূমিকা আমরা এটাই লিখবো যে আদিম মানুষ নিয়ে একটা ভূমিকা লিখতে হবে, যে আদিম মানুষ কোথা থেকে এলো। দেখো, আদিম মানুষ এসছে বানর থেকে, আমরা জানি, হোমিনিড গোষ্ঠী থেকে। এবং এই বানর গোষ্ঠী মতো আরো অনেক জীব জঙ্গলে থাকতেন এবং তারা প্রকৃতির সাথে লড়াই করে একমাত্র এই হোমিনিড গোষ্ঠী কিন্তু টিকেছিলেন। সে ডারউইনের মতবাদ অনুযায়ী, প্রকৃতির বিবর্তন অনুযায়ী, যে যারা এই প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকবে তারাই টিকে থাকবে। তাই এই হোমিনিড গোষ্ঠীর বানরেরা তারা কিন্তু টিকে ছিল এবং এই হোমিনিড গোষ্ঠী থেকে আস্তে আস্তে মানুষের আবির্ভাব ঘটে। আমরা এটাও জানি যে এককোষী যে অ্যামিবা, তার থেকেই কিন্তু মানুষের উৎপত্তি হয়েছে। এককোষী অ্যামিবা থেকে দীর্ঘদিনের যাত্রাপথ অতিক্রম করে পৃথিবীতে মেরুদণ্ডী মানুষের আবির্ভাব হয়েছে। আজ থেকে 10 লক্ষ বছর আগে আফ্রিকায় এই ধরনের মেরুদণ্ডী মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে, যাকে আমরা বলি হোমো ইরেক্টাস বিজ্ঞানের ভাষায়। এবং এই হোমো ইরেক্টাস থেকে হোমো স্যাপিয়েন্স এসেছে, পরবর্তীকালে দক্ষ মানুষ এসেছে বা বুদ্ধিমান মানুষ। এবং আমরা যে এখন বাস করি, আমাদের বলা হয় অত্যাধুনিক মানুষ। একে আমরা ইংরেজি, আমাদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স সাপিয়েন্স। তাহলে মানুষের এই যে আবির্ভাব, সেটার একটা দীর্ঘদিনের কিন্তু একটা যাত্রাপথ রয়েছে। তা মানুষ এরকম দীর্ঘদিনের যাত্রাপথ অতিক্রম করতে করতে মানুষ তুষার যুগে এসে পৌঁছায়, তারপরে জুরাসিক যুগে এসে পৌঁছায়, এবং এইগুলো ভিতর দিয়ে মানুষ একসময় পাথরের যুগে এসে আবির্ভূত হয়। কেন পাথরের যুগ? কারণ এই সময় মানুষের একমাত্র অবলম্বন ছিল পাথরের হাতিয়ার। দেখো, মানুষ যখন বনে জঙ্গলে বাস করতো, তখন বনে জঙ্গলের পশু পাখির সাথে মানুষের একসাথে বসবাস করতে হতো, কিন্তু অন্যান্য পশু পাখির থেকে মানুষের বুদ্ধি বেশি ছিল, কারণ মানুষের মাথাটা ছিল বড় এবং তার ব্রেন বা মগজ ছিল অনেক অন্যান্য পশু থেকে অনেক বড়। তাই বুদ্ধি খাটিয়ে মানুষ সেই মগজকে কেন্দ্র করে বা মগজের সাহায্যে মানুষ কিন্তু হাতিয়ার তৈরি করে, এবং সেই হাতিয়ার ছিল তাদের একমাত্র অবলম্বন। মানুষের পোশাক নেই, থাকার জায়গা নেই, হাতে হয়তো সঠিক খাদ্য নেই, কিন্তু মানুষের হাতে রয়েছে হাতিয়ার। এই হাতিয়ার মানুষ দীর্ঘদিন ব্যবহার করে, প্রায় 2.5 লক্ষ বছর মানুষ এই হাতিয়ার ব্যবহার করতে থাকে। এবং এই সময়কার ইতিহাস আমরা সেইভাবে জানতে পারি না, এই সময়কার ইতিহাস অন্ধকারে, অজানার অন্ধকারে ঢাকা। হ্যাঁ, এই সময়কার মানুষের ব্যবহার করা কিছু কিছু অস্ত্রপাতি আবিষ্কার হয়েছে ঠিকই, এছাড়া কিন্তু আর কিছু জানা যায় না। তাই এই যুগের ইতিহাসকে আমরা বলি প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস।
তো এটি প্রায় যীশু খ্রিস্টের জন্মের 2.5 লক্ষ বছর আগে থেকে এই পাথরের যুগ শুরু হয়। পাথর ব্যবহার করাকে কেন্দ্র করে এই যুগটাকে মানুষ ঐতিহাসিকরা নামকরণ করেছে পাথরের যুগ। এবার এই পাথরের যুগ, যেহেতু এই পাথরের যুগে 2.5 লক্ষ বছর ধরে মানুষ পাথর ব্যবহার করছে, সেই পাথরের মধ্যে আস্তে আস্তে কিছু কিছু পরিবর্তন আসতে থাকে। প্রথম দিকে বড় বড় পাথর মানুষ ব্যবহার করতো কোনো পশুকে হত্যা করার জন্য। হয়তো 8-10 জন মিলে একটা বড় পাথর কোনো পশুর উপরে চাপিয়ে দিল, তখন সেই অস্ত্রটা ছিল অনেক বড় আকারের, অনেকের সাহায্য নিয়ে সেই অস্ত্রকে ব্যবহার করতে হতো। পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে যে এই অস্ত্রগুলো একটু মাঝারি আকারের হতে থাকলো, মানে একজন ব্যবহার করতে পারে এমন একটা, বা হাতে ব্যবহার করতে পারে একজন হাতে ধরে, সেই টাইপের কিন্তু অস্ত্র পরিবর্তিত হচ্ছে। তাহলে অস্ত্রের ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে পাথরের হাতিয়ারের ক্ষেত্রে। এরপরে দেখা যাচ্ছে আরো কিছুদিন পরে, আরো হয়তো 1000 বছর পর বা 10,000 20,000 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে যে এই পাথরের হাতিয়ারটি আরো বেশি সূক্ষ্ম ধারালো হচ্ছে, পাথরকে ঘষে মেজে সেটাকে আরো ধারালো অস্ত্রের মতো তৈরি করছে। হ্যাঁ, তাহলে এই যে পাথরের হাতিয়ারের বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে এক একটা সময়ে, এটাকে লক্ষ্য করে ঐতিহাসিকরা এই যুগটাকে ভাগ করেছেন 3টি যুগে: প্রাচীন পাথরের যুগ, মধ্য পাথরের যুগ এবং নব্য পাথরের যুগ। ভারতবর্ষের প্রেক্ষাপটে এই প্রাচীন প্রস্তর যুগের যে ইতিহাস, সেটি খুব একটা ভালো বেশি জানা যায় না। তবে মাদ্রাজ এবং সোয়ান উপত্যকার এই প্রাচীন প্রস্তর যুগের কিছু কিছু নিদর্শন ভারতবর্ষে পাওয়া গেছে। এবং এই সময় মানুষের একমাত্র পাথরের যে হাতিয়ার ছিল, তার মধ্যে অনেক হাতিয়ারই আছে, তার মধ্যে প্রধান যেটি, সেটি হচ্ছে হাত কুঠার। এই হাত কুঠারের সাহায্যে তারা কিন্তু পশু শিকার করতো। বনের পশু শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। এরপরে মধ্যপ্রস্তর যুগে এসে কি হয় না, মধ্যপ্রস্তর যুগে কিছু কিছু পরিবর্তন আসে, বিশেষ করে একটু চাষবাস মানুষ করতে শেখে। মেয়েরা, বাড়ির মেয়েরা বিশেষ করে এক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স ছিলেন এবং তারাই এই প্রথম এই চাষবাসকে আবিষ্কার করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পাথরের হাতিয়ারগুলো আরো বেশি উন্নত হচ্ছে এবং সেটা আসছে নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগ কেন না, পাথরের হাতিয়ারগুলোতে একটা বিরাট পরিবর্তন আসছে। আগের তুলনায় আগের যুগগুলোর সাথে যদি তুলনা করা হয়, প্রাচীন পাথর প্রায় 2.5 লক্ষ বছর ধরে চলেছে, মধ্যপ্রস্তর যুগ প্রায় 10,000 বছর ধরে চলেছে এবং নব্যপ্রস্তর যুগও প্রায় 10,000 বছর ধরে চলেছে। তাহলে এই শেষ যে নব্যপ্রস্তর যুগ, এই যুগে মানুষ অনেক কিছু আবিষ্কার করে। মানুষ তার বুদ্ধি কাটিয়ে আগুনের আবিষ্কার করতে শেখে, কুমোরের চাকা আবিষ্কার করতে শেখে, নৌকা, মানুষ ঘর বাড়ি বানাতে শেখে, মানুষ চাষবাস করতে শেখে ভালো করে, মানুষ স্থায়ীভাবে গ্রাম বা বসতি গড়ে তোলে, মানুষ একটা কৃষি অর্থনীতির সূচনা করে এই নব্যপ্রস্তর যুগে। তাই ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে এই যুগটাকে বলছেন নব্যপ্রস্তর যুগের বিপ্লব। বিপ্লবের সাথে তুলনা করছেন এই নব্যপ্রস্তর যুগকে। অবশ্যই এর বিরুদ্ধে অনেক ঐতিহাসিকরা আবার বিরোধিতা করেছেন। তারা বলছেন যে বিপ্লবটা একটা অল্প সময়ের মধ্যে একটা বিরাট পরিবর্তনকে বোঝায়। ভি গর্ডন চাইল্ড যে বিপ্লবের কথা বলছেন, সেটা একটা অনেক সময়ের ব্যাপার। বিপ্লব কখনো এত সময় ধরে হয় না। তা এই ক্ষেত্রে এই তর্ক বিতর্কের অবসান ঘটেছে ভারতে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য ঐতিহাসিক ইরফান হাবিব তার প্রি হিস্ট্রি গ্রন্থে তিনি বলছেন যে ভি গর্ডন চাইল্ড যে অর্থে এই যুগটাকে বিপ্লব বলছেন, সেটা বুঝতে গেলে আমাদের মধ্যপ্রস্তর যুগে ফিরে যেতে হবে। মধ্যপ্রস্তর যুগে যে আদিম মানুষ, যে শিকারী মানুষ, তাদের যে 25,000 বছরের যে অভ্যাস, সেই অভ্যাস ত্যাগ করে এই নব্যপ্রস্তর যুগে এসে তারা স্থায়ীভাবে ঘরবাড়ি তৈরি করছে, তারা কৃষিকাজের প্রচলন করছে এবং স্বভাবতই যখন এটা তৈরি হচ্ছে তখন বিপ্লব অটোমেটিক্যালি সেখানে এসে হাজির হচ্ছে। তা এই প্রি হিস্ট্রি গ্রন্থে ইরফান হাবিব এই ভি গর্ডন চাইল্ডের বক্তব্যকে সমর্থন করেছেন, করে একটা স্ট্রং একটা যুক্তি তিনি খাড়া করেছেন। তা এগুলো আমরা কম বেশি জানি। আমরা নবপ্রস্তর যুগের বিপ্লব বা নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, এসব জায়গায় আমরা কিন্তু এগুলো নিয়ে অনেকটা পড়েছি এবং আমাদের একটা বেসিক ধারণা বা আইডিয়া রয়েছে যে আদিম মানুষেরা প্রথমে শিকার করে খেতেন, নিজের ক্ষুধা নিবারণের জন্য পশু হত্যা করে সেই পশুর মাংস কাঁচা খেতেন। পরবর্তীকালে যখন তারা আগুন আবিষ্কার করলো, তখন তারা আগুনে পুড়িয়ে সেই কাঁচা মাংস সিদ্ধ করে বা ঝলসে তারা সেই মাংস খেতে থাকে। হ্যাঁ, তাহলে মানুষের একমাত্র অবলম্বন ছিল হাতিয়ার। সেই হাতিয়ারের সাহায্যে তারা বনে গিয়ে পশু শিকার করে তাদের জীবিকা নির্বাহ করতেন। এখন এই মানুষ কিভাবে কৃষিজীবী মানুষে পরিণত হলো, সেটাই কিন্তু মূল প্রশ্ন। দেখো, মানুষ বিভিন্ন কারণে, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। দেখো, এখানে একটা বিতর্কের প্রশ্ন আছে, সে প্রশ্ন আমরা পরে আসবো। তা আমরা প্রথমে ভূমিকা, যে পাথরের যুগটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই যে পাথরের যুগ কাকে বলে।
তিনটি পাথরের যুগ আছে সেটা নিয়ে বললাম, ভূমিকা দিতে হবে প্রথম মানুষ কোথা থেকে এলো সেটা নিয়ে। এরপর নবপ্রস্তর যুগ, যেটা আমি বললাম যে নবপ্রস্তর যুগের বিপ্লব বা এই যুগের যে মূল মূল আবিষ্কারগুলো সেটি। এবার আসছে এর যে বিতর্ক, বিতর্কের পয়েন্ট এটাই যে অনেক ভূগোলবিদ, আবহবিদ, অনেক ইতিহাসবিদ, অনেক পুরাতাত্ত্বিক, এনারা এই যে শিকারী মানুষ কিভাবে কৃষিজীবী মানুষে পরিণত হলো এটা নিয়ে কিন্তু বিভিন্ন মতামত, বিভিন্ন তত্ত্ব খাড়া করেছেন। এটাই কিন্তু তোমাদের নোটের মূল বিষয় হবে এবং এই বিষয়টা কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে? কারণ বেসিক যে জিনিসটা সেটা আমরা সবাই জানি যে মানুষ একটা সময় এই যে বাড়ির মেয়েরা প্রথম চাষবাস শেখে, হ্যাঁ, একটা আশ্চর্যজনক ভাবে এই যে ঘাসের দানা তারা মাটিতে ফেলে থাকে, সেখান থেকে গাছ হচ্ছে এবং সেখানে আবার নতুন করে ফল ফুলছে এবং সেই দানা থেকে আবার শস্য বা আবার নতুন করে চারা তৈরি করা হচ্ছে। একটা সার্কেল কিন্তু তারা বুঝতে পারছে বাড়ির মেয়েরা, এবং এখান থেকে চাষবাস সেখান থেকে শুরু হচ্ছে। এবং নদীর ধারে যেহেতু চাষবাসে জলের প্রয়োজন, তাই তারা নদীর ধারে তারা এই যে তাদের চাষের জমিগুলো তারা তৈরি করে এবং সেই চাষের জমিকে দেখাশোনা করার জন্য, তার নিরাপত্তার জন্য তারা সেই চাষের জমির পাশে মানে নদীর ধারে তারা কিন্তু বসতি স্থাপন করে এবং সেই নদীর ধারে তাদের গ্রাম গড়ে ওঠে এবং ভারতবর্ষে তৈরি হয় সভ্যতা, গ্রাম কেন্দ্রিক সভ্যতা, নদী কেন্দ্রিক সভ্যতা, নদী মাতৃক সভ্যতা। তাই নদীর ধারে যেমন সিন্ধু সভ্যতা গড়ে ওঠে এবং বিশ্বের প্রাচীন যত সভ্যতা আছে সবই নদীর ধারে, কারণ নদী থেকে অনেক সুবিধা হয়। চাষের ক্ষেত্রে জলের সুবিধা হয়, নিজেদের জলে পান করার প্রয়োজন হলে সে নদীর জল পান করতে পারে। বাড়িতে যে গৃহপালিত পশু আছে, গরু, মোষ, ছাগল, ভেড়া, তাদেরও জলের প্রয়োজন, সেই জলটাও তারা নদী থেকে পাচ্ছে এবং নদী থেকে তারা মাছ পায়। নদী অনেক সময় পরিবহনের ক্ষেত্রে কাজে লাগে, নদী ইত্যাদি ক্ষেত্রে নদী তাদের মায়ের মতো এক কথায়। তাই আমরা বলি যে নদী হচ্ছে নদী মাতৃক সভ্যতা বা নদীকে মায়ের সাথে তুলনা করা হয়। এই সব সভ্যতার ক্ষেত্রে নদী একটি খুব ভাইটাল ব্যাপার। এখন এই যে গ্রাম গড়ে উঠলো, গ্রামকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠলো, তাহলে মানুষ তাদের সেই অভ্যাস যাযাবর ছিল। আগে মানুষ খাদ্যের সন্ধানে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো, এক স্থান থেকে অন্য স্থানে খাদ্যের সন্ধানে, যেখানে খাদ্য পাবে সেখানে তারা চলে যাবে। তাহলে মানুষ ছিল যাযাবর, শিকারী। কিন্তু এখন কি হলো, মানুষ এক জায়গায় স্থায়ীভাবে বসতি স্থাপন করলো। কেন করলো না, তাদের সেই চাষের ক্ষেত্রটাকে, চাষের জমিকে নিরাপত্তা দেওয়ার জন্য, সেটাকে দেখাশোনা করার জন্য, তাতে তার পরিচর্যা করার জন্য তারা সেখানে কিন্তু ঘর বানিয়ে সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে থাকলো। তাহলে মানুষ আগে ছিল খাদ্য সংগ্রহকারী, খাদ্যকে কালেক্ট করে আনতো, সংগ্রহ করে আনতো। এখন সেই মানুষ হয়ে গেল খাদ্য উৎপাদনকারী এবং মানুষ এক জায়গায় বসবাস তৈরি করলো, করে সেখানে মানুষ তৈরি করলো একটা গ্রাম বা একটা সভ্যতা তৈরি করে দিল মানুষ। এই পরিবর্তনটা একদিনে হয়নি, প্রায় 2.5 লক্ষ বছর সময় লেগেছে মানুষের এই সময় আসতে। কারণ প্রাচীন প্রস্তর যুগ প্রায় 2,40,000 বছর ধরেছে, প্রাচীন প্রস্তর যুগ। তারপর মধ্যপ্রস্তর যুগ প্রায় 20-25,000 বছর ধরে চলেছে। তারপরে এসছে নবপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ 10,000 বছর ধরে চলেছে। তাই নবপ্রস্তর যুগে এসে মানুষ কিন্তু এই ঘর বাড়ি বানাতে শিখেছে, মানুষ এই চাষবাস করতে শিখেছে, মানুষ আগুনের ব্যবহার শিখেছে এবং ইত্যাদি যত কিছু আবিষ্কার সব কিন্তু এই নব্যপ্রস্তর যুগে এসে শিখেছে। কিন্তু তার আগে কতদিন ছিল মানুষ জঙ্গলে? 2.5 লক্ষ বছর, প্রায় 2,40,000 আর 25,000, আরো বেশি, প্রায় 2.5 লক্ষ বছরেরও বেশি সময় কিন্তু তারা জঙ্গলে কাটিয়েছে। মানুষ কিন্তু শিকারী ছিল, মানুষ খাদ্য উৎপাদনকারী কিন্তু ছিল না। তাহলে এই যে শিকারী মানুষ, আদিম মানুষ, সে যখন খাদ্য উৎপাদন করতে শিখছে, এর মধ্যে গ্যাপটা হচ্ছে 2.5 লক্ষ বছর। এটা মাথায় রাখতে হবে। এবার দেখো যে বিতর্ক বলতে এখানে ভি গর্ডন চাইল্ড, তিনি তো এই প্রাচীন প্রস্তর যুগের মানুষ বা নবপ্রস্তর যুগের মানুষ নিয়ে ব্যাপক গবেষণা করেছেন তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে। এছাড়া আরো একটি গ্রন্থ আছে তার, সেই গ্রন্থে তিনি বলছেন যে কেন মানুষ শিকারী মানুষ থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হলো, কেন এই চেঞ্জটা এলো, সেটা নিয়ে অনেক বিতর্ক দেখা দিয়েছে ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক, ভূগোলবিদ, পরিবেশবিদদের ভিতরে। সেখানে ভি গর্ডন চাইল্ড একটা যুক্তি খাড়া করেছেন, জলবায়ু সংকট তত্ত্ব। জলবায়ু সংকট মানে হলোসেন যুগের শেষে পৃথিবীতে জলবায়ুর ক্ষেত্রে বা আবহাওয়ার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ঘটে যায়, সেটা হচ্ছে ভি গর্ডন চাইল্ড বলছেন। এবং এই আবহাওয়ার ক্ষেত্রে বিরাট পরিবর্তনের ফলে মানুষ এবং তার যে অন্যান্য জীব, তাদের যে বাসস্থানের ক্ষেত্রে একটা বিরাট রকম পরিবর্তন হয়। মানুষ যে যাযাবর হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে, তারও একটা বিরাট পরিবর্তন আসে। হ্যাঁ, মানুষ এক জায়গায় স্থায়ীভাবে থাকার একটা কিন্তু তাগিদ অনুভব করতে থাকে এই জলবায়ুর পরিবর্তনের কারণে বা আবহাওয়ার পরিবর্তনের কারণে। এবং এই তাগিদ থেকে মানুষ কিন্তু আস্তে আস্তে কৃষি কাজের সূচনা করে বা মানুষ তার যে রুচি, তার যে ভোজ্য বস্তু, সেটাকে কিভাবে তার ক্ষুধা নিবারণ করা যায়, এটা নিয়ে মানুষ ভাবতে শেখে।
এবং সেই ভাবনা থেকে আস্তে আস্তে কিন্তু এই কৃষির উদ্ভব হয় এবং তার পিছনে মূল কারণ হচ্ছে এই জলবায়ুর সংকট। জলবায়ু বা ওয়েদারের কারণে অনেক সময় কি হয় যে আমাদের যখন ঝড় বা বৃষ্টিপাত হয় তখন আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, এক জায়গায় থাকতে হয় এবং সেখানে থেকে আমাদের খাবারের ব্যবস্থা করতে হয়। ঠিক অনেকটা সেই রকম একটা যুক্তি খাড়া করেছেন এই ভি গর্ডন চাইল্ড তার জলবায়ুর সংকট তত্ত্বে। মানুষ আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে পারছে না, একটা জায়গায় স্থিতভাবে থেকে তার খাদ্য সংকটের সমস্যার সমাধান করার জন্য মানুষ একটা তাগিদ অনুভব করছে, সেই তাগিদ থেকে তারা চাষবাস করতে শিখছে। এটা ভি গর্ডন চাইল্ড তার এই জলবায়ু সংকট তত্ত্বে প্রথমে এই যুক্তি দিচ্ছে। এরপরে দেখো দ্বিতীয় যুক্তি কি রয়েছে, জনসংখ্যাগত তত্ত্ব, হ্যাঁ, ডেমোগ্রাফিক থিওরি। যেটা ডেমোগ্রাফিক থিওরিতে কি বলা হচ্ছে দেখো, মার্ক কোহেন এবং লিউস বিনফোর্ড এই দুই ঐতিহাসিক তারা বলছেন যে এই সময় জনসংখ্যার একটা বিরাট পরিবর্তন আসে, মানে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং এই বিপুল পরিমাণ যে জনসংখ্যা তাদের ওই যে আহার, প্রতিদিনিকার আহার, প্রতি বেলার আহার, ওই শুধুমাত্র সংগ্রহ করে আনা বা শিকার করে এনে যে এত মানুষের যে জীবিকা নির্বাহ হবে, তাদের ক্ষুধা নিবৃত্তি হবে, সেই ব্যালেন্সটা কিন্তু আর সম্ভব হচ্ছে না, সেই ভারসাম্যটা রক্ষা করা যাচ্ছে না। পরিবেশে যে শিকার করে এত মানুষের জীবিকা নির্বাহ হবে, সেই ভারসাম্য পরিবেশে আর থাকছে না। মানুষ তখন ক্ষুধার তাড়নায় মানুষের তখন বিকল্প পথ মানুষ ভাবতে শেখে এবং সেই ভাবনা থেকে মানুষ এই চাষবাসের দিকে ধাবিত হয় এবং চাষবাসের উৎপত্তি হয়, কৃষি কাজের প্রচলন হয়। তা মার্ক কোহেন এবং লিউস বিনফোর্ড তারা এই জনসংখ্যাগত তত্ত্বকে খাড়া করেছেন এবং তারা অবশ্যই জলবায়ু সংকটের বিরোধিতা করছেন, করে এই তত্ত্বটি খাড়া করছেন। এর পরের দেখো যেটা 3 নম্বর তত্ত্ব রয়েছে, সামাজিক অবস্থান। দেখো সামাজিক অবস্থান, সামাজিক অবস্থানের তত্ত্বে কে খাড়া করছেন, বারবারা বেল্ডার এবং ব্রায়ান হেডেন। ব্রায়ান হেডেন এবং বারবারা বেল্ডার তারা বলছেন যে সামাজিক অবস্থানগত একটি তত্ত্ব তারা এখানে খাড়া করছেন এবং তারা এই জলবায়ুর পরিবর্তন বা জনসংখ্যার পরিবর্তন এগুলোর বিরোধিতা করছেন। তারা বলছেন এমন কোনো উপাদান পাওয়া যায় না বা এমন কোনো প্রমাণ নেই যে জনসংখ্যা বেড়ে গিয়েছিল বা আবহাওয়ার পরিবর্তনের জন্য মানুষ চাষবাস করতে শিখেছে, এমন কোনো প্রমাণ নেই। বরঞ্চ এটাই কারণ, যে চাষবাসের পিছনে এটাই মূল কারণ, সেটা হচ্ছে সামাজিক অবস্থান। দেখো আগে আদিম যুগে কি হতো, মানুষ দলবদ্ধভাবে থাকতো এবং পশু শিকার করে এনে সেটা ভাগ বটারও করে সবাই সেটা ভক্ষণ করতো। কিন্তু এখন আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি হচ্ছে, হ্যাঁ, সেখানে যে কেউ একটু বেশি নেবে কেউ একটু কম নেবে সেই জিনিসটা আগে ছিল না, কিন্তু এখন সেই জিনিসটার চাগান বা তাগিদ অনুভব করছে মানুষ। হ্যাঁ, মানুষের মধ্যে তার এই সামাজিক ক্ষেত্রে তার একটা ভালো পজিশনে আসার চেষ্টা করছে এবং নিজের একটু বেশি ইয়ে থাকবে, খাদ্য থাকবে বা নিজে একটু স্বাচ্ছন্দ্যে থাকবে, এমন একটা তাগিদ, এমন একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে কিন্তু কাজ করছে। তাহলে মানুষের যে সামাজিক অবস্থান ছিল, যে আগে যে অবস্থায় ছিল দলবদ্ধভাবে থাকা, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে আসছে, মানুষের সামাজিক অবস্থানের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। মানুষ তখন এই যে ব্যক্তিগত সম্পত্তির মতো, হ্যাঁ, যে আমার বেশি টাকা থাকবে সবার থেকে, এই তাগিদ মানুষের মধ্যে কিন্তু প্রবেশ করছে এবং মানুষের সামাজিক ক্ষেত্রে তার অবস্থান চেঞ্জ হচ্ছে এবং এই তাগিদ থেকে মানুষ তখন বিকল্প ভাবনা, কিভাবে তার এই ক্ষুধা নিবৃত্তি করা যায়, কিভাবে অন্যের থেকে ভালো থাকা যায়, এই ভাবনা থেকে কিন্তু এই চাষবাসের উদ্ভব হচ্ছে বলে মনে করছেন এই বারবারা বেল্ডার এবং ব্রায়ান হেডেন। এই জন্য এনারা এই সামাজিক অবস্থান এই যুক্তিটি খাড়া করছে। এরপরে দেখো যে যুক্তিটি রয়েছে, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক বিকাশ। এই যুক্তিটি খাড়া করছেন রবার্ট ব্রেউড এবং লিন্ডা ব্রেউড। এই দুজন ব্যক্তি, এনারা একই পরিবারে। ব্রেউড হচ্ছে এনাদের টাইটেল। এই ব্রেউড ব্যক্তিরা এনারা যে যুক্তি দিচ্ছেন সেটি হচ্ছে সাংস্কৃতিক এবং বৌদ্ধিক বিকাশ। দেখো সাংস্কৃতিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ মানে মানুষ, এনারা আবার এই টোটাল 3টি যুক্তিকে বিরোধিতা করছেন। বিরোধিতা করে তারা এই যুক্তিটি খাড়া করছেন যে মানুষের যে বুদ্ধি, যে বুদ্ধির অগ্রগতি ঘটে, মানুষের সাংস্কৃতিক ক্ষেত্রে তার উৎকর্ষ বৃদ্ধি পায়, মানুষ আস্তে আস্তে নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু আবিষ্কার করার একটা তাগিদ মানুষের মধ্যে চলে আসে। হ্যাঁ, মানুষ তার বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে এই চাষবাস করার বিষয়টা রপ্ত করে এবং কৃষি কাজের প্রচলন ঘটায়। মানুষ কৃষি কাজ কিভাবে করা যায় সেই কৌশল আবিষ্কার করে, তার বুদ্ধি খাটিয়ে, তার সাংস্কৃতিক উৎকর্ষতা দিয়ে, হ্যাঁ, তার মগজকে কাজে লাগিয়ে। তা এইভাবে তারা চাষবাস করতে শেখে বলে মনে করছেন রবার্ট ব্রেউড এবং লিন্ডা ব্রেউড। তাহলে দেখো এই যে বিতর্কের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের এই নোটসে ওটা ভূমিকা, মানুষ কোথা থেকে এলো, কোন গোষ্ঠী থেকে এলো, বানর থেকে এলো কি অ্যামিবা থেকে এলো সেটি।
তারপর মানুষ বিভিন্ন যুগের ভিতর দিয়ে তারা পাথরের যুগে এসে পড়ছে। পাথরের যুগে 3টি ভাগ আছে, তার মধ্যে শেষ ভাগটি নবপ্রস্তর যুগ, যে যুগে এসে মানুষ কৃষিকাজ এবং স্থায়ীভাবে বসতি স্থাপন করছে, মানুষ তার শিকারী জীবনটাকে পরিত্যাগ করছে। এগুলো কিন্তু আমাদের প্রথমে আলোচনা করতে হবে। নোটের এগুলো প্রত্যেকটা প্যারা করে করে প্রথমে লিখতে হবে। এরপরে আসতে হবে বিতর্কের পয়েন্ট, যে বিভিন্ন আবহাওয়াবিদ, পুরাতাত্ত্বিকবিদ, ভূগোলবিদ, পরিবেশবিদ, নৃতত্ত্ববিদ এবং ইতিহাসবিদরা বিভিন্ন যুক্তি খাড়া করছেন এই শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদনে পরিণত হলো সে ব্যাপারে। এক্ষেত্রে 4টি যুক্তি: জলবায়ু সংকট, জনসংখ্যাগত সামাজিক অবস্থান এবং বৌদ্ধিক বিকাশ। এই 4টি যুক্তিকে 4 ঐতিহাসিক তারা এই যুক্তিগুলোকে কিন্তু ব্যাখ্যা করছেন। তো এগুলো নিয়ে কিন্তু এগুলো প্রত্যেকটা পার্ট করে করে এক একটা প্যারা করে করে এক একটা যুক্তিকে এখানে কিন্তু মেনশন করতে হবে। এখন এই ছিল মূল আলোচনার বিষয়। আমি যতটুকু পারলাম সংক্ষেপে আলোচনা করলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এরপরে এই যে নোটস, এটা যে 10 নম্বর বা 20 নম্বরের আসতে পারে, এই নোটসটা তোমরা কিভাবে লিখবে, বা এই যে বক্তব্য বললাম, এই যে পয়েন্ট ধরে ধরে এগুলোকে কিভাবে নোটের আকারে, নোটের ভাষায়, উত্তরের ভাষায় তোমরা 20 নম্বর বা 10 নম্বরের জন্য পরীক্ষার জন্য প্রস্তুত করবে, সেই নোটসটি আমি এবার অন স্ক্রিনে তার লাইন টু লাইন নিয়ে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বিএ হিস্ট্রি অনার্স জেনারেল, ফার্স্ট সেমিস্টার, CC1 MDC1। আদিম মানুষ কিভাবে শিকারী খাদ্য সংগ্রহকারী থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়? প্রশ্নমান 10 বা 20। এর জন্য উত্তর তোমরা যেভাবে লিখবে, প্রায় 3500 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক বিশেষ ধরনের জীবের আবির্ভাব ঘটেছিল। এরাই আদিমতম মানুষ। অন্যান্য জীবের তুলনায় এরা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নিজেদের সহজে খাপ খাইয়ে নিতে পেরেছিল। বাড়তি মগজের সুযোগ নিয়ে তারা হাতিয়ার তৈরি করতে, সামাজিক যোগসূত্র গড়ে তুলতে এবং ভাষা আয়ত্ত করতে শিখেছিল। মানুষের আবির্ভাবের ইতিবৃত্তে প্লিস্টোসিন যুগ খুবই তাৎপর্যপূর্ণ। এই যুগ মানবতার যুগ বা এজ অব হিউম্যানিটি নামে অভিহিত, কারণ এই সময় মানুষের বিবর্তনের প্রক্রিয়ার গতি সঞ্চারিত হয়েছিল। বন মানুষ থেকেই এই পৃথিবীতে মানুষের অর্থাৎ হোমিনিড গোষ্ঠীর আগমন। হোমিনিড গোষ্ঠী হাতিয়ার নির্মাণের এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার কৌশল আয়ত্ত করেছিল। অন্যভাবে বলা যায়, এককোষী অ্যামিবা থেকে দীর্ঘ বিবর্তনের যাত্রাপথ অতিক্রম করে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে। আজ থেকে অন্তত 10 লক্ষ বছর আগে পৃথিবীতে হোমো ইরেক্টাস নামে মেরুদণ্ডী মানুষের আবির্ভাব ঘটে বলে জানা যায়। এরপর একাধিক স্তর অতিক্রম করে হোমো স্যাপিয়েন্স এবং আজকের মানুষের আবির্ভাব ঘটেছে। বিবর্তনের পথ ধরে জুরাসিক যুগ, তুষার যুগ প্রভৃতি অতিক্রম করে মানুষ একসময় প্রস্তর যুগ বা স্টোন এজে এসে পৌঁছায়। প্রস্তর যুগে মানুষ পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার ও অন্যান্য সামগ্রী ব্যবহার করত। তো এই ছিল ফার্স্ট প্যারা, যেখানে একটা ভূমিকা দেওয়া হয়েছে। এর পরের প্যারাতে দেখো, পাথরের হাতিয়ারগুলির গঠন প্রকৃতি বিশ্লেষণ করে ইতিহাসবিদগণ প্রস্তর যুগের এই দীর্ঘ সময়কালকে আনুমানিক খ্রিস্টপূর্ব 2,60,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4,000 অব্দ এই সময়কে 3 ভাগে ভাগ করেছেন, যথা পুরাপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। পুরাতন প্রস্তর যুগের প্রথম দিককার ইতিহাসের অধিকাংশই অজানার অন্ধকারে ঢাকা। ভারতের পাঞ্জাবের সোয়ান অববাহিকা মাদ্রাজে পুরাপ্রস্তর যুগের বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। এ যুগের মানুষের তৈরি হাতিয়ারগুলি ছিল পাথরের তৈরি এবং অমসৃণ। এ যুগের অন্যতম হাতিয়ার ছিল পাথরের তৈরি হাত কুঠার। এছাড়া পাথর দিয়ে তারা বর্ষা, ছুরি, অন্যান্য হাতিয়ার ও প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করত। তারা খাদ্য উৎপাদন করতে পারত না, তারা ছিল খাদ্য সংগ্রহকারী। তারা আগুনের ব্যবহারও জানত না। মধ্যপ্রস্তর যুগের শেষ দিকে মানুষ খাদ্য উৎপাদন, মৃৎশিল্প, ফাঁদ পেতে শিকার ধরা প্রভৃতি আয়ত্ত করে। পাথরের হাতিয়ারগুলির আকৃতি এই সময় ছোট হয়ে আসে। এ যুগে মেয়েরা বীজ বুনে শস্য উৎপাদনের কৌশল আবিষ্কার করেছিল। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু প্রভৃতি বিভিন্ন রাজ্যে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। মানে পাথরের যুগ নিয়ে প্যারাতে বলা হলো। এর পরের প্যারায় দেখো, প্রাচীন প্রস্তর যুগের মানুষ কৃষিকাজ জানতো না, তারা ছিল খাদ্য সংগ্রহকারী। কিন্তু নবপ্রস্তর যুগের মানুষ কৃষিকাজ আয়ত্ত করে খাদ্য উৎপাদন করতে শেখে। এই জন্য ইতিহাসবিদ ভি গর্ডন চাইল্ড নবপ্রস্তর যুগকে খাদ্য সংগ্রহকারীদের যুগ বা এজ অফ ফুড গ্যাদারিং ম্যান বলে অভিহিত করেছেন। পাথরের ফলার সাহায্যে মাটি খুঁড়ে বীজ বুনিয়ে ধান, গম, জব, ডাল, তুলা প্রভৃতি চাষ করত নবপ্রস্তর যুগের মানুষ। নবপ্রস্তর যুগের মানুষ যাযাবর জীবন ছেড়ে গৃহ নির্মাণ করে এক স্থানে স্থায়ীভাবে বসবাস করতে শেখে। ফলে এই সময় থেকে সমাজে ছোট ছোট গ্রাম গড়ে উঠতে থাকে এবং কৃষিভিত্তিক গ্রামীণ সংস্কৃতির সূচনা হয়। নবপ্রস্তর যুগ কৃষির সূচনার যুগ হিসেবে চিহ্নিত। তাহলে নবপ্রস্তর যুগ নিয়ে আলোচনা করা হলো। এর পরের প্যারে দেখো, কিসের তাড়নায় বা কি প্রয়োজনে মানুষ শিকারী সংগ্রাহক জীবন পরিত্যাগ করে কৃষিকাজ ও পশুপালনে লিপ্ত হলো তা নিয়ে পুরাতাত্ত্বিক ও প্রাক ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে বিস্তর। কেউ আবহাওয়ার পরিবর্তনকে এর মুখ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। কারো মতে বর্ধিত জনসংখ্যার চাপ এই পরিবর্তন আনতে মানুষকে বাধ্য করেছিল। অপর একদল পণ্ডিত আবার সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের দিক থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। কোনো কোনো তত্ত্বে একটি বিষয়ের উপরে
ভিত্তি করে কৃষি ও পশুপালনের সূচনা বিশ্লেষণ করা হয়েছে। কোনো তত্ত্বে আবার বলা হয়েছে এই পরিবর্তনের নানাবিধ ঘটনার বিন্যাসের ক্রমপুঞ্জীভূত পরিণতি। পরের প্যারায় যে সমস্ত পুরাতাত্ত্বিক আবহাওয়ার পরিবর্তনকে কৃষির সূচনার কারণ হিসেবে উল্লেখ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ভি গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ 1936 গ্রন্থে জোরের সঙ্গে বলেছেন, প্লিস্টোসিন পরবর্তীকালে হলোসিন যুগের প্রারম্ভিক পর্বে বরফ গলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আবহাওয়া উষ্ণতর ও শুষ্কতর হয়েছিল। এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেননি শিকারী সংগ্রাহকরা, ফলে মানুষ ও পশু উভয়ই তাদের ঐতিহ্যগত বসতি পরিত্যাগ করে নির্দিষ্ট নিকটপ্রাচ্যের মতো জলাধার সমৃদ্ধ অঞ্চলের দিকে অভিবাসন শুরু করে। নতুন ভোজ্য সম্পদের অনুসন্ধানে মানুষ গাছপালা ও পশু নিয়ে নতুন করে অনুসন্ধান শুরু করে। এই তত্ত্ব জলবায়ু সংকট তত্ত্ব বা ক্লাইমেট ক্রাইসিস থিওরি নামে পরিচিত এবং এই তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা গর্ডন চাইল্ড। এখানে ঐতিহাসিকদের নামের তলায় তোমরা অবশ্যই দাগ দেবে, আন্ডারলাইন করবে। পরের প্যারায় দেখো, যারা কৃষির আগমনের কারণ অনুসন্ধানে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের উল্লেখ করেছেন তাদের মধ্যে লিউস বিনফোর্ডের নাম উল্লেখযোগ্য। তিনি বলেছেন, কৃষির আগমনের আগে শিকারী সংগ্রাহকরা তাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এক ভারসাম্য বজায় রেখেছিল। এই ভারসাম্য বজায় রেখেই তারা বন্য গাছপালা ও পশু তাদের খাদ্য হিসেবে গ্রহণ করত। কিন্তু ক্রমে এই ভারসাম্য নষ্ট হয়। ভারসাম্য নষ্ট হওয়ার কারণ হয় প্রাকৃতিক পরিবেশের দ্রুত পরিবর্তন, নয়তো জনসংখ্যার পরিবর্তন, ডেমোগ্রাফিক চেঞ্জ। বিনফোর্ডের মতে সেই সময় নিকটপ্রাচ্যের আবহাওয়া বা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না। সুতরাং জনসংখ্যাগত পরিবর্তনই কৃষির উৎপত্তির কারণ। বর্ধিত জনসংখ্যার উদারপূর্তির জন্যই চাষবাসের প্রয়োজন দেখা দিয়েছিল। তবে গর্ডন চাইল্ড কিন্তু জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে দ্ব্যর্থহীন ভাষায় মন্তব্য করেছেন, জনসংখ্যার আশানুরূপ বৃদ্ধি ঘটেছিল, এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান পাওয়া যায় না। তবে মার্ক কোহেন তার দ্য ফুড ক্রাইসিস ইন প্রি হিস্ট্রি, ওভার পপুলেশন অ্যান্ড দ্য অরিজিন অফ এগ্রিকালচার 1977 গ্রন্থে জনস্ফীতিকে কৃষির সূচনার মুখ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশেষত নিকট প্রাচ্য, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও 2 আমেরিকান মহাদেশে তুষার যুগের অবসানের পর বিপুল হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। শিকার ও সংগ্রহ এই বর্ধিত সংখ্যক মানুষের জীবন ধারণের জন্য যথেষ্ট ছিল না, তাই মানুষ কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদনে উৎসাহী হয়েছিল। পরের প্যারে দেখো, অনেকে আবার কৃষির সূচনার জন্য সামাজিক অবস্থানের উপর গুরুত্ব আরোপ করেছেন। এই এখানে যে থিওরিটা আলোচনা হবে সেটি সামাজিক অবস্থান। বারবারা বেল্ডার, ব্রায়ান হেডেন প্রমুখ প্রাক ইতিহাসবিদ কৃষির আগমনের কারণ হিসাবে জনস্ফীতিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের মধ্যে সামাজিক সংগঠনের পরিবর্তনে নবপ্রস্তর যুগের মানুষের কৃষির প্রতি আকৃষ্ট করেছিল। শিকার সংগ্রহের যুগে সংগৃহীত খাদ্য সকলের মধ্যে ভাগ করে নেওয়া হতো, ফলে অতিরিক্ত প্রাপ্তির প্রতি উৎসাহ তেমন ছিল না। কিন্তু ক্রমে খাদ্য ভাগ করে নেওয়ার রীতি বন্ধ হয়ে যায়। তখন কিন্তু ব্যক্তি শ্রম ও সম্পদের উপর নিজের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। সেখান থেকেই কৃষির সূচনা ও বিকাশ। এখানে সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করা হলো এবং শেষ প্যারায় যেখানে বৌদ্ধিক অগ্রগতি বা সাংস্কৃতিক পরিবর্তনের কারণ হিসাবে দেখানো হচ্ছে, সেই প্যারাটি নিয়ে পরের প্যারায় আলোচনা করা হচ্ছে। দেখো, এখানে বলা হচ্ছে কৃষির সূচনা প্রসঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ মত হলো প্লিস্টোসিন পরবর্তীকালে মানুষের সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। কৃষির আবিষ্কার ছিল সেই পরিবর্তনেরই অবিচ্ছেদ্য অঙ্গ। রবার্ট ব্রেডউড ও লিন্ডা ব্রেডউড 1980-র দশকে ইরানের কুর্দিশ পার্বত্য ভূমিতে অর্থাৎ নবপ্রস্তর জামো অঞ্চলে দীর্ঘদিন ধরে ক্ষেত্র সমীক্ষা চালান। তাদের শ্রমনিষ্ঠ গবেষণার উপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে সেই সময় বৃষ্টিপাতের আঞ্চলিক বণ্টনের কিছু তারতম্য ছাড়া আবহাওয়ার বিপর্যয় সৃষ্টিকারী কোনো পরিবর্তন ঘটেনি। তাদের মতে জনস্ফীতির বিষয়টিও তেমন তাৎপর্যপূর্ণ ছিল না। মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য দক্ষতা তৎকালীন অর্থনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করেছিল। তারা আরও বলেছেন যে সেই সময় সাংস্কৃতিক বিকাশ, নতুন নতুন উদ্ভাবন ও পরীক্ষা নিরীক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছিল। এই আগ্রহ থেকেই তারা কেন্দ্রকীয় অঞ্চল, নিউক্লিয়ার জোন যাকে বলা হচ্ছে, এইগুলিতে ভোজ্য উদ্ভিদের চাষ, আবাদ ও পশুপালনের উপযোগিতা উপলব্ধি করে। তো এই ছিল তোমাদের আদিম শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় তার 10 বা 20 নম্বরের অ্যান্সার। এই উত্তরটি তোমরা অবশ্যই দেখবে এবং পরীক্ষার জন্য এটা নিয়ে প্রিপেয়ার হবে। এটা অবশ্যই তো মনে হয় তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং এই নোটসটি কিন্তু যথেষ্ট গুণমানের সমৃদ্ধ। এই নোটসটি তোমরা একবার পড়ে দেখতে পারো, এটা কিন্তু ভালো মার্কস ভ্যারি করবে। তোমাদের বাকি যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়েছি, আপলোড করেছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।